প্রথমেই আমি আপনাদেরকে দু একটা তথ্য দিয়ে নিই। তথ্যটা আপনারাও ঘরে বসে পেতে পারেন। আমার সামনে যে তথ্যটা আছে সেটা হচ্ছে এরকম যে স্নাতক শেষ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মানে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করার পর নুরুল ইসলাম এবং রেহমান সোবহানের অর্থনৈতিক গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। তারপর পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রভাষক হিসেবে নিয়োগ পান। একই সময় তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং ব্যবসা স্থাপন করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে আন্ডারভিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। 1969 থেকে 72 সাল পর্যন্ত ইউনূস মেফ্রিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের জন্য যে তহবিল সংগ্রহ করা হয়েছে যুক্তরাষ্ট্রে সেই তহবিল সংগ্রহের কাজে অ্যাক্টিভ ছিলেন এবং অংশগ্রহণ করেছেন। পাশাপাশি তিনি একটা নিউজ লেটার তার বাসা থেকে বের করতেন। এই হচ্ছে উইকিপিডিয়ার দেয়া তথ্য। উইকিপিডিয়াতে ডক্টর ইউনূসের মুক্তিযুদ্ধকালীন যে কর্মসূচি সেগুলো নিয়ে তথ্য আছে এবং তখন অনেকেই যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে ভারত হয়ে এসে বাংলাদেশে নিজের মাতৃভূমির জন্য যুদ্ধ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন সেটা তো এটাও ঠিক যে প্রবাসী অনেক মানুষ প্রবাসে থেকেও তার জায়গা থেকে তিনি মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন। সেই ক্যাটাগরিতে ডক্টর ইউনূস সরকার মুক্তিযোদ্ধাদের যে ক্যাটাগরি করেছে। তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে তথ্যগুলো আমি দিলাম এগুলো আসলে মূল আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন এর আগে এই গত এত বছর অথবা যদি ধরেন যে উনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে 61 সাল থেকে তারপর তো কত 62তে শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, কত কিছুই তো হয়েছে। তো সেই সময়কার ওনার অবস্থান ভূমিকাগুলো সম্পর্কে এবং তিনি রাজনীতি করেননি সেগুলো সম্পর্কে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো তথ্য কোথাও নেই। আর 71 পরবর্তী সময়ে অথবা আমি যদি বলি উনি যখন নোবেল প্রাইজ পেলেন, নোবেল প্রাইজ পাওয়ারও পরে এই প্রধান উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের জাতীয় শহীদ মিনার, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ সেখানকার কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কবে কখন দেখা গেছে? অথবা তার যে এত বিশাল একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজ পেয়েছে, সেই প্রতিষ্ঠানের হর্তাকর্তা হিসেবে উনি কখনো কি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা সম্মান জানাতে অথবা ওনার গ্রামীণ ব্যাংকে কখনো মুক্তিযোদ্ধাদের কোনো শ্রদ্ধা সম্মান জানানো হয়েছে এমন কোনো নজির আপনাদের মনে থাকলে আপনারা দেখলে আমাকে একটু জানাবেন। বা গ্রামীণ ব্যাংক যে কত কি করে তারা যখন সুদের টাকা দেয় এবং এই টাকাটা তোলার জন্যে আমি অনেক দেখেছি। আপনি বাংলাদেশে আমি একটা জায়গার কথা বলবো আপনাদেরকে, আপনারা রাজধানী ঢাকার বাংলা মোটরে সেই বাংলা মোটরে আপনারা যাবেন এবং বাংলা মোটরে দেখবেন যে প্রচুর লোক আছে যারা টাইলসের দোকানে ঠেলা গাড়ি চালায় এবং সেই লোকগুলোর ম্যাক্সিমামই হচ্ছে কিশোরগঞ্জের ইটনা অষ্টগ্রাম মিঠাবইন এলাকার লোকজন। কারণটা কি জানেন? তাদের মেইন যিনি প্রথম 90-এর দশকে একজন ব্যক্তি তিনি এই গ্রামীণ ব্যাংকের লোন নিয়েছিলেন এবং বন্যার সময়ে সেই লোন শোধ করতে না পারার ফলে তাকে যেভাবে মানে ভিটে বাটি ছেড়ে তাকে ঢাকা শহরে আসতে হয়। আসার পরে এই টাইলসের ভ্যান চালানোর কাজ শুরু করেন এবং তার সূত্র ধরে এখন অন্তত 2 থেকে 3 হাজার মানুষ ওই এলাকায় পাবেন কিশোরগঞ্জের অষ্টগ্রামে যারা ভ্যান চালায় এবং এদের ম্যাক্সিমাম হলো এলাকায় আবার গ্রামীণ ব্যাংকের লোন নিয়েছিল। তো গ্রামীণ ব্যাংকের লোন নিয়ে তারা এলাকা ছাড়া হয়েছিল ঢাকায় এসে, ওইখানে তাদের কর্মসংস্থান আদতে হয়নি। এখন এই যে নানান নামি বদনামি, নোবেল বিজয়ী প্রতিষ্ঠান আবার বদনামিও আছে, সেই প্রতিষ্ঠান কোনোদিন মুক্তিযোদ্ধা হিসেবে কাউকে কোনো ফ্যাসিলিটি দিয়েছে, মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে দিয়েছে বা চাকরিতে কখনো দিয়েছে? এই বিষয়গুলো ডক্টর ইউনূসের সরকার যখন মুক্তিযোদ্ধার ক্যাটাগরি সিলেক্ট করে দেয় অনির্বাচিত সরকার, তখন নিশ্চয়ই উঠতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।